কক্সবাজারের উখিয়া ও চট্টগ্রামে পাহাড় ধসে 10 জনের প্রাণহানি। 3 দিনে চট্টগ্রামের রেকর্ড 700 মিলিমিটার বৃষ্টি। বান্দরবান, রাঙ্গামাটিতে বেশিরভাগ সড়ক বন্ধ। কক্সবাজার, সিলেট সহ 15 জেলায় স্বল্প মেয়াদী বন্যার শঙ্কা। চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টিরও ঝুঁকি রয়েছে আগামী 3 দিনে। এছাড়া লক্ষ্মীপুর, নোয়াখালীর নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, সংসদে প্রধানমন্ত্রী। অর্থ পাচারে জড়িত শনাক্তে সোনালী, অগ্রণী, জনতা সহ 5 ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অভিযান। অভ্যুত্থানের পর অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ, বললেন ডাক্তার জাহেদ। অন্তর্বর্তী সরকারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন কয়েকজন, এখন টিভিকে নাহিদ ইসলাম। জনগণের রায়ের অপমান সহ্য করবে না জামাত, 11 দলের সেমিনারে ডাক্তার শফিকুর। রক্তপাত না চাইলে গণভোটের রায় মেনে নেয়ার দাবি আখতারের। স্থানীয় ভোটে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ, জানালেন রাষ্ট্রদূত মিলার। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 8 জন মারা গেছেন। চট্টগ্রামের মেয়র গলি ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। একের পর এক পাহাড় ধসে চাপা পড়ছে বসতঘর, বন্ধ হচ্ছে সড়ক। টানা 3 দিনে রেকর্ড 700 মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম অঞ্চল। জলাবদ্ধ হয়ে পড়েছে বসতঘর, গ্রাম, সড়ক ও রেলপথ। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন 4 জেলার মানুষ। ভিড় বাড়ছে পার্বত্য এলাকায় আশ্রয় কেন্দ্রগুলোতে। আবহাওয়া অফিস জানিয়েছে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও 2 থেকে 3 দিন। হোসেন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। এ চিত্র নগরীর প্রধান সড়ক মুরাদপুরের। থই থই পানিতে তলিয়ে গেছে বন্দর নগরীর প্রধান এই সড়ক। কোমর সমান পানিতে বিকল হয়ে পড়ে আছে যানবাহন। অধিকাংশ সড়কই যানবাহন শূন্য। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বের হওয়া মানুষকে রিক্সা ভ্যান ব্যবহারে গুনতে হয় কয়েক গুণ বাড়তি ভাড়া। হাঁটো হাঁটো পানি, এখানে 5 টাকার ভাড়া 10 টাকা, 10 টাকা ভাড়া 20 টাকা করে আসা যাওয়া করে নিচ্ছে। রাস্তার মধ্যে যে পানি, এই পানির জন্য যাওয়া যাচ্ছে না। আর ভাড়া তো 3 গুণ, ড্রাইভাররা 3 গুণ নিচ্ছে ভাড়া। পানি ঢুকে পড়েছে নিচু এলাকার দোকানপাট, বসত ঘরে। নষ্ট হচ্ছে আসবাবপত্র, মূল্যবান দলিল, দোকানের পণ্য সামগ্রী। সংকট দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবারের। অনেকে পানিবন্দী হয়ে কাটিয়েছেন নির্ঘুম রাত। নগরীর বাইরে পানি ঢুকেছে হাটহাজারী, সাতকানিয়া, সীতাকুণ্ড, বাঁশখালীর বেশ কিছু জনপদে। এই ভোগান্তি আজকে নতুন না, যতই উন্নয়ন হোক, যতই কাজ হোক, এটা থাকবেই। নালা বলে চাপ করছে, কোথায় নালা চাপ করছে? নালা চাপ করলে পানি উঠবে কেন? রোডের অবস্থা বেশি ভয়াবহ, কোমরের উপরে পানি এখন পর্যন্ত। এদিকে পানিতে ডুবে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার রেল রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। যাত্রা বাতিল করা হয়েছে সব ট্রেনের। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকালে ডুবে যাওয়া রেল লাইন পরিদর্শনে যান রেল প্রতিমন্ত্রী, মেয়র সহ চট্টগ্রামে প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এ সময় প্রতিমন্ত্রী জানান, বাতিল হওয়া ট্রেনের টিকিটের দাম ফেরত দেয়া হবে। তবে পানি না নামা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। গত 2 দিন যাবৎ চট্টগ্রামে একটি প্রাকৃতিক বিপর্যয় চলছে। ইতিহাসে মানে প্রায় 45 বছর ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, প্রায় 500 মিলিমিটার উপরে। স্বাভাবিকভাবেই আমাদের রেল লাইনের উপরে যেহেতু 2-3 ফিট কোথাও পানি উঠেছে, হ্যাঁ, তাই আমরা মনে করি যে আপাতত এই বিপর্যয়কালীন সময় বিরূপ আবহাওয়ার কারণে আমরা খণ্ডকালীন সময়ের জন্য আমরা রেল যোগাযোগ চট্টগ্রাম কক্সবাজার বন্ধ রাখছি এবং যাত্রীরা যারা টিকিট পেয়েছেন তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। একটানা বৃষ্টিতে বন্যা ও পাহাড়ি ডলে পানি বাড়ছে কক্সবাজারের নিচু অঞ্চলে। পানিতে তলিয়েছে চকরিয়া, উখিয়া, টেকনাফের বেশ কিছু গ্রাম।
বান্দরবানে বুধবার সকাল 6টা পর্যন্ত 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বিভিন্ন জায়গায় পাহাড় ধসে চাপা পড়েছে প্রায় 20টি বসতঘর। সাঙ্গু ও মাতামোহরী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে আশেপাশের কয়েকটি পাড়া ও সড়ক। এছাড়া জেলার 220টি আশ্রয় কেন্দ্রে 1000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে দাবি প্রশাসনের। রাঙ্গামাটিতে সকাল 6টা পর্যন্ত 287 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কাপ্তাই ও সাজেক সহ কয়েকটি সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ আছে। দীঘিনালার কবাখালীতে পানি ঢুকে পড়ে প্লাবিত হয়েছে পাহাড়ি পাড়া। বৃষ্টি অব্যাহত থাকায় আশ্রয় কেন্দ্রে ভিড় বাড়ছে মানুষের। এখনো ভয়াবহ, আমার ঘর পরে যাওয়ার আশঙ্কা আছে। ক্ষতির জন্য যে আশ্রয়খানা তো আসি মাথা ঠাই দেওয়ার জন্য এখানে আবার বাড়িতে চুরিদারি হয়। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে। আরও একদিন এ অঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত তারও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। এ সংক্রান্ত ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে আমরা বলেছি যে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। টানা বৃষ্টিতে পৃথক 3টি স্থানে পাহাড় ধসে চট্টগ্রাম ও কক্সবাজারে মৃত্যু হয়েছে 10 জনের। বিকেল 3টায় উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একটি লার্নিং সেন্টারের উপর পড়লে বহু শিক্ষার্থী চাপা পড়ে। এর মধ্যে 8 জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়া চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এবং মেয়রগলিতে পাহাড় ধসে আরও 2 শিশুর মৃত্যু হয়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। কক্সবাজারে একটানা বৃষ্টি হচ্ছে, এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, উখিয়ায় পাহাড় ধসের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আর নগরীর জলাবদ্ধতা নিয়ে সবশেষ পরিস্থিতি কি দেখছেন? রাত্রি রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত 8 জন নিহত হয়েছে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য হচ্ছে এই পাহাড় ধসের সময়ে রোহিঙ্গা ক্যাম্পে যে লার্নিং সেন্টারে পাহাড় ধস হয় সেখানে শিশুরা ক্লাস করছিলেন। সেক্ষেত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আমাদের একটু আগেও সেই বিষয়টি নিশ্চিত করেছেন। 8 জন মতো শিশু নিহত হয়েছেন এবং হতাহত রয়েছে আরও অনেকে, এবং যারা আহত রয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অন্যদিকে কক্সবাজারে টানা ভারী বর্ষণে প্রায় 24 ঘন্টায় 103 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটু আগেও আমরা দেখতে পেয়েছি সন্ধ্যা নাগাদ কক্সবাজারের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় জেলা প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছিল এবং তারা সেখানে গিয়ে যারা ঝুঁকিপূর্ণ বসবাসরত আছেন তাদেরকে সচেতন করার চেষ্টা করছেন। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পেও যারা একেবারে ঝুঁকিপূর্ণ রয়েছে তাদেরকে আরআরসি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার যেমনটি জানিয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরানোর জন্য কাজ করে যাচ্ছেন। অন্যদিকে যদি বলতে হয় কক্সবাজারের সার্বিক পরিস্থিতি, কক্সবাজারে তেমন জলবদ্ধতা সৃষ্টি না হলেও জেলার অন্তত 9টি উপজেলা রয়েছে, বিভিন্ন ইউনিয়নে পানি প্লাবিত হয়েছে সেটি আমরা জানতে পেরেছি। বিশেষ করে ভয়াবহ বিষয় হচ্ছে এই টানা বৃষ্টিতে পাহাড় ধস এবং জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট মহল আবহাওয়া অধিদপ্তর থেকে এর আগেও নানাভাবে সচেতন করা হচ্ছিল, মাইকিং করা হচ্ছিল এবং সেটি আমরা দেখেছি এবং প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি পাহাড় ধসের সম্ভাবনা অনেকটাই বেশি। যেহেতু আরও কয়েকদিন পর্যন্ত ভারী বৃষ্টি রয়েছে সেক্ষেত্রে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এদিকে কক্সবাজারের এই পর্যন্ত জেলায় অন্তত পাহাড় ধসে 20 জনের মতো নিহত হয়েছেন এবং পাহাড় ধসে 9 জনের মতো প্রাণহানি হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে 16 জন। আমরা খবর পাওয়া পর্যন্ত গেল 2 দিন আগে 8 জন এবং আজকে 8 জন শিশু। সেক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্পে 8 জন এবং কক্সবাজারের স্থানীয় 4 জন। সেক্ষেত্রে 20 জনের মতো নিহতের খবর পেয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। এবং সবশেষ তথ্য বলে রাখি, ঘটনার সময় রোহিঙ্গা ক্যাম্পে আজকে লার্নিং সেন্টারে পাহাড় ধসের সময় শিশুরা ক্লাস করছিলেন। এটি হৃদয় বিদারক এবং রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ ভারী হয়ে উঠেছিল। আর রাত্রি এ ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। কক্সবাজারে একটানা বৃষ্টি হচ্ছে, এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মোহাম্মদ মোর্শেদ। এবারে জানাবো বন্দরনগরীর খবর। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পরও চট্টগ্রাম নগরে থামছে না বর্ষণ ও দমকা হাওয়ার দাপট। টানা 3 দিনের বৃষ্টিতে নগর জীবনে নেমে এসেছে নানা ভোগান্তি আর স্থবিরতা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন বৃষ্টি থামলো কিনা, নতুন করে আর কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, বৃষ্টি নিয়ে আর কি পূর্বাভাস রয়েছে?
উজ্জ্বল, আমরা দেখছি গত 1 ঘন্টা ধরে বৃষ্টির যে তাণ্ডব সেটি কমে এসেছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই কারণে আমরা দেখছি যেসব নিচু এলাকা তলিয়ে গিয়েছিল সেগুলো থেকে পানি নামতে শুরু করেছে। এবং চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকা দেখাচ্ছিলাম আমরা, এখন কাতালগঞ্জের 2 নম্বর সড়কে আছি এবং এখানে যেটি দেখা যাচ্ছে যে পানি যেটি কোমর সমান পানি ছিল, গোড়ালি সমান হাঁটু সমান পানি ছিল, সেটি এখন গোড়ালি সমান হয়েছে এবং এখন কিছুটা দুর্ভোগ কমেছে। তবে এখনও পানি জমে আছে কিছু কিছু সড়কে। তবে বৃষ্টি যেহেতু কমে এসছে, পানি নামার কিছুটা সময় পেয়েছে এবং আমরা দেখেছি যে খুব অল্প সময়ে পানি নেমে যাচ্ছে, কিন্তু আবারও যখন বৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে, তখন কিন্তু আবার সড়কগুলো 15 থেকে 20 মিনিটে আবারও কিন্তু জলাবদ্ধতায় মগ্ন হচ্ছে। এবং চট্টগ্রামের এসব এলাকার বাসিন্দা দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন এবং জুলাই আগস্ট মাসে বর্ষা এলেই তারা এমন দুর্ভোগ পোহান এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে এক্ষেত্রে যেটি সিটি কর্পোরেশন বা অন্যান্য যারা সেবা সংস্থা আছে তাদের যেটি দাবি যে এসব এলাকায় যেই সংযুক্ত খাল আছে সেই খালের জলাবদ্ধতা প্রকল্পের যে কাজ সেটি এখনও সম্পন্ন না হওয়ার ফলে এসব এলাকায় এখনও দুর্ভোগ রয়ে গেছে। তবে আমরা যেটি দেখেছি যে টানা 3 দিনের বৃষ্টিতে চট্টগ্রামের অনেক এলাকা কিন্তু তলিয়ে গিয়েছিল। প্রথম 2 দিন মূল সড়কগুলোতে আমরা পানি না দেখলেও আজকে সকাল থেকে কিন্তু চট্টগ্রামের যে মুরাদপুর বহদ্দারহাট 2 নম্বর গেটের যে মূল সড়ক সেখানেও কিন্তু প্রচুর পানি ছিল এবং আরও কিছু এলাকা আমরা দেখেছি তলিয়ে গেছে। তবে আসার বিষয় সেটি হচ্ছে জলাবদ্ধতা প্রকল্পের কাজ হওয়ার যেসব এলাকায় হয়েছে সেসব এলাকায় কিন্তু দ্রুততম সময়ের মধ্যে পানি নেমে গেছে। কিন্তু বৃষ্টি যেহেতু দীর্ঘ সময় ধরে ছিল এবং এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেহেতু আসলে শঙ্কা রয়ে যাচ্ছে। এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী 2 দিন কিন্তু এই ধরনের পরিস্থিতি থাকবে, আবহাওয়া একই রকম থাকবে, বৃষ্টির সম্ভাবনা তারা জানিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গত বর্ষণে এই এলাকায়, এই চট্টগ্রামের বিভিন্ন এলাকায়, বিশেষ করে যে সকল এলাকা পাহাড় ধসের ঝুঁকিতে আছে সে সকল এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। বিশেষ করে চট্টগ্রাম নগরীতে 2 জন মারা যাওয়ার ঘটনা ঘটেছে, তাদের মধ্যে একজন শিশু আছে। এবং চট্টগ্রাম নগরীর বাইরেও আমরা দেখেছি পাহাড় ধসের ঘটনা, দেয়াল ধসের ঘটনায় 2 জন মারা গেছে, মোট 4 জন নিহতের খবর আমরা পেয়েছি। পাশাপাশি অনেকে আহত হয়েছেন এবং ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে, ঝুঁকিপূর্ণ যে পাহাড়গুলো আছে সেগুলো থেকে মানুষদের সরিয়ে নিতে আসলে প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা মাইকিং করছে এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে এসব এলাকা থেকে যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা কিন্তু সহজে সরছেন না, যেহেতু তাদের যাওয়ার জায়গা নেই। অনেকেই কিন্তু আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন, আবার অনেকেই কিন্তু রয়ে যাচ্ছেন তাদের যে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ, যে কারণে আসলে প্রশাসন এখনও চেষ্টা চালাচ্ছে, এখনও মাইকিং করছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। চট্টগ্রাম থেকে বৃষ্টি জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল কবির। 2 দিন ধরে দেশের উপকূল জুড়ে টানা বৃষ্টি, উত্তাল সাগর, অতি জোয়ারে জনজীবন বিপর্যস্ত। পটুয়াখালী ট্রলার ডুবিতে নিখোঁজ 6 জনকে এখনও উদ্ধার করা যায়নি। নতুন করে বরগুনায় মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ রয়েছেন 2 জেলে। বিরূপ আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ার সাথে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। নদী ভাঙন ও ভারী বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে সিলেট সহ দেশের 15 জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। বৈরী আবহাওয়ায় উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। বরগুনার তালতলী থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে ডুবে গেছে FB মহিমা নামের একটি মাছ ধরা ট্রলার। 13 জন জেলেকে নিয়ে মাছ ধরতে যাওয়া ট্রলারটি ঢেউয়ের আঘাতে ডুবে গেলে অন্য ট্রলারের সহায়তায় 11 জনকে উদ্ধার করা হয়। তবে এখনও ট্রলার সহ নিখোঁজ রয়েছেন 2 জেলে। পটুয়াখালী সহ উপকূলীয় জেলাগুলোতেও নিম্নচাপের প্রভাব রয়ে গেছে। সাগর ও নদ নদী কিছুটা উত্তাল থাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে হাজারো মাছ ধরা ট্রলার। সমুদ্রে যেতে না পেরে কর্মহীন সময় কাটাচ্ছেন জেলে ও শ্রমজীবী মানুষ। আমাদের কাজ বাস বন্ধ হয়ে রয়েছে, প্রায় 8-10 দিন আমরা বসে রয়েছি। এদিকে বৈরী আবহাওয়া ও অতিরিক্ত জোয়ারের কারণে টানা 4 দিন ধরে বন্ধ রয়েছে নোয়াখালীর হাতিয়ার, নলচিরা ও চেয়ারম্যানঘাট রুটের ফেরি চলাচল। এতে শত শত পণ্যবাহী ট্রাক ঘাটে আটকা পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে কাঁচামাল। যদিও ঝুঁকি নিয়েই চলাচল করছে সি ট্রাক ও কাঠের ট্রলার। অতিরিক্ত জোয়ারে হাতিয়ার নিঝুম দ্বীপ সহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বেড়েছে মানুষের দুর্ভোগ। বরিশালেও টানা কয়েকদিন ধরে কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে।
ভোলায় অতি জোয়ার ও উজানের ঢলে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন আরও তীব্র হয়েছে। শিবপুর, মাঝের চর সহ বিস্তীর্ণ এলাকায় ফসলি জমি, বসতভিটা ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধও। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট ও আশেপাশের জেলাগুলোতেও হচ্ছে ভারী বৃষ্টিপাত। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত হয়েছে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কাও বেড়েছে। ময়মনসিংহ প্রধান সড়ক ও আবাসিক এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের অকার্যকারিতার কারণেই সামান্য বৃষ্টিতেই নগর জুড়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বৃষ্টি করে এখান থেকে ওই পার দিতেছে, বৃষ্টি করে ড্রেনের যে গভীরতার প্রয়োজন আছে, মানে এই কাজগুলি হয় না আর কি। সকালবেলা পরীক্ষা ছিল, অনেক স্টুডেন্টরাও চলাচল করতে পারে না, অসুবিধা। অন্যদিকে টানা তাপপ্রবাহের পর উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ে নেমেছে ভারী বৃষ্টি। বুধবার সকাল পর্যন্ত ১৫৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে কয়েকটি নদীর পানি কিছুটা বাড়লেও এখনও তা বিপদসীমার নিচেই রয়েছে। টাঙ্গন হচ্ছে বিপদসীমা থেকে ৩.৭৫ মিটার নিচে প্রবাহিত, আর ১২ ফিট নিচে, আর নাগর হচ্ছে ৬.৫ ফিট নিচে। এদিকে দেশের ১৫ জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে পূর্বাভাস কেন্দ্র। দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার জেলার নিম্নাঞ্চলের আগামী ২ থেকে ৩ দিনে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটতে পারে এবং একই সাথে চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টিরও ঝুঁকি রয়েছে আগামী ৩ দিনে। এছাড়া লক্ষ্মীপুর, নোয়াখালীর নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে অতি ভারী বৃষ্টি না কমলে সিলেটের ৪ জেলায় বন্যা কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। শামসুল আরেফিন, এখন। অনেক দেশের তুলনায় অভ্যুত্থান পরবর্তী সময়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ আয়োজিত বননে জুলাই শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এছাড়াও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পরবর্তী নির্বাচন যেন সুষ্ঠু হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। এই বাংলাদেশকে আমরা, এই জুলাইকে আমরা কাউকে নষ্ট হতে দিব না, কাউকে এই জুলাইকে আসলে জুলাই সম্পর্কে যদি কেউ মানে অতটুকু স্পর্ধা দেখায় সেটাকে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না এবং আমরা বাংলাদেশের সবাই একত্রিত থাকবো। যে সবার আগে বাংলাদেশ বলি, এটা বিএনপি স্লোগান বলে এটাকে ডিসকার্ড করার দরকার নেই। কিন্তু আপনি যদি চিন্তা করেন, আসলে আমরা এমন একটা দেশ চেয়েছিলাম হাসিনার সময় যে সবার আগে বাংলাদেশ, হাসিনার সময় সবার আগে অন্য কোনো দেশ ছিল, তাই না? কিন্তু আমরা বলছি সবার আগে বাংলাদেশ। আমরা যে কোনো রাজনৈতিক মতাদর্শের মানুষ এইভাবে ভাবতে পারি। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রভাবক ছিল সরকারের ভেতরের ছোট একটি অংশ। তবে কথিত এই কিচেন ক্যাবিনেটের অংশ ছিল না উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র নেতৃবৃন্দ। এখন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। হোসেন জাহিদের প্রতিবেদনে বিস্তারিত। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। ২৪ জুলাইয়ের নাহিদ ইসলামের পরিচয় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। পরের জুলাই আসার আগে দায়িত্বে ছিলেন অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার চেয়ারে। আর তৃতীয় বছরের জুলাইয়ে তিনি সংসদের বিরোধী দলের চিফ হুইপ। ছাত্র জনতার অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী নানা ঘটনার সম্মুখ সারির এই চরিত্র এখন টেলিভিশনের কাছে তুলে ধরেন প্রাপ্তি ও অপ্রাপ্তির নানা খতিয়ান। আমরা মনে করি আমাদের অনেক সীমাবদ্ধতা বা কিছু জায়গায় ভুল ছিল। অন্তর্বর্তী সরকারের জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পথের কাটা ছিল রাজনৈতিক দলগুলো। নাহিদ ইসলামের ভাষায় সরকারের ভিতরে থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আতাত করে বাধা দেওয়া হয়েছে সংস্কারে। যাদের সহযোগিতা আমরা চেয়েছিলাম ৫ই আগস্টের পরে এবং প্রধান দল হিসেবে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তো তাদের থেকে তো সেই সহযোগিতাটা সেই সময় আসেনি। তো অন্তর্বর্তী সরকারের ভিতরেও আমাদের কাছে এমন কিছু লোক হয়তো ছিল যারা সংস্কারের বিপক্ষেই কাজ করেছে বা যারা নানা রাজনৈতিক শক্তির সাথে আঘাত করে চলেছে। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত সরকারের ভিতর আরেক সরকার। সাম্প্রতিক এমন অভিযোগের জবাবে নাহিদ ইসলাম স্বীকার করে বলেন, সেই অংশে যুক্ত ছিল না ছাত্রনেতারা। না, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বা
প্রধান উপদেষ্টা হিসেবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাদেরকে নিয়ে আলোচনা করা প্রয়োজন তাদের সাথে হয়তো আলোচনা করতেন। রাজনৈতিক সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে হয়তো তিনি স্পেসিফিক কয়েকজনকে নিয়ে আলোচনা করতেন। এটাকে এখন হয়তো কিচেন ক্যাবিনেট বলা হচ্ছে। প্রথমত আমরা সেটার পার্ট ছিলাম না। তবে সরকারের কয়েকজন উপদেষ্টা নিজেদের দপ্তরের ব্যর্থতার দায় এড়ানোর জন্যই কিচেন ক্যাবিনেটের নামে অভিযোগ সামনে আনছেন। পাল্টা অভিযোগ নাহিদ ইসলামের। তার প্রশ্ন, কাজের সুযোগ বঞ্চিত এসব উপদেষ্টারা কেন সে সময় পদত্যাগ করেনি? এখন অনেকের ইন্টারেস্ট কনফ্লিক্ট হয়েছে, অনেকে এখন এসে যারা বড় বড় কথা বলে, তাই মনে করি তাদের সেই সময় মুখ খোলা উচিত ছিল। তারা যদি কোনো কাজ করতে না পারে বা তাদের সেই সময় রিজাইন করা উচিত ছিল। এখন দায় না নেওয়ার জন্য মানে অন্তর্বর্তী সরকার এখান থেকে দায়টা দেওয়া হচ্ছে কিচেন ক্যাবিনেট, এখান থেকে দায়টা দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূস, কখনো দায় দেওয়া হয় ছাত্র নেতৃত্বদের। এইটা হচ্ছে বল পাসিং হচ্ছে। তবে সরকারের প্রভাব বিস্তারকারী সেই কুশীলব কারা, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান নাহিদ ইসলাম। সেটা তো আমরা ছিলাম না, যেহেতু আমি তো আর জানি না। হোসেন জাহিদ, এখন, ঢাকা। বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে 11 দলীয় জোট আয়োজিত সেমিনারে তিনি এমন অভিযোগ করেন। নতুন পুরাতন কোনো ফ্যাসিবাদী মেনে নেওয়া হবে না বলেও সরকারকে সাবধান করেন জামায়াতের আমির। বাকিটা জানাচ্ছেন হোসেন জাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফের সরব 11 দলীয় ঐক্য। জুলাই অভ্যুত্থানের মাস জুড়ে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় জাতীয় সেমিনারের। নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেইটা বাদ দিয়ে জুলাই সনদের যে অংশটুকু থাকবে ওটাকে ওনারা বিল বানিয়ে পাস করতে চান। সেমিনারে বক্তারা রক্তপাত এড়াতে সরকারকে গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানান। সেই সাথে চলতি মাসেই জুলাই জাদুঘর খুলে দেওয়ার দাবিও ওঠে। বাংলাদেশের মানুষেরা আর রক্তপাত দেখতে চায় না। বাংলাদেশের মানুষেরা একটা গণতান্ত্রিক উপায়ের মধ্য দিয়ে রাষ্ট্রটার একটা কাঙ্ক্ষিত সংস্কারের রূপান্তর তারা দেখতে চায়। সে কারণে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হবে। এ সময় গণভোটের রায় নিয়ে কোনো অপমান সহ্য করা হবে না বলে সতর্ক করেন জামায়াত আমির। বলেন, নতুন পুরাতন কোনো ফ্যাসিবাদকেই মেনে নেওয়া হবে না। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। আমরা কোনো ফ্যাসিবাদ নতুন হোক পুরাতন হোক মেনে নেব না, এ বিষয়ে স্পষ্ট। জেল জুলুমের ভয় দেখাবেন না। গণভোটের রায় বাস্তবায়নে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। হোসেন জাহিদ, এখন, ঢাকা। শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে উন্নত ও টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যেই শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। সরকার ইতিমধ্যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বাজারের গভীরতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ইত্যাদির মাধ্যমে উন্নত এবং টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। এবার দেশি বিদেশি অপেক্ষাকৃত ভালো ব্যাংকগুলোর বিরুদ্ধেও অর্থ পাচারে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। পাচারে জড়িতদের শনাক্ত করতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা, বেসরকারি খাতের ব্যাংক ও প্রাইম এবং বিদেশি ব্যাংক HSBCতে অভিযান শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তদন্ত দল। ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ, আমদানির বিপরীতে অ্যাকাউন্টের মাধ্যমে ডলার পরিশোধ করা হলেও গ্রাহকের নামে কোনো ঋণ বা দায় সৃষ্টি করা হয়নি। এমনকি অর্থ পাচারের প্রমাণ ধ্বংস করতে আইটি সিস্টেম থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলারও অভিযোগ উঠেছে এসব ব্যাংকের বিরুদ্ধে।
তদন্ত কর্মকর্তাদের অনুসন্ধান বলছে ব্যাংকগুলোর ট্রেজারি ও আইটি বিভাগের কিছু অসাধু কর্মকর্তা এই চক্রের সাথে জড়িত। তদন্তের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে 6টি পৃথক বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে। এর মধ্যে পরিদর্শন বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা রয়েছেন। প্রেক্ষাপট এক না হলেও আসন্ন স্থানীয় ভোটে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় ভোট কেন্দ্রে স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সাজানো হচ্ছে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানীতে ইউ আয়োজিত এক সংলাপে কথা বলেন তিনি। মিয়া আমিরুলের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিধিমালা সংস্কারে অংশীজনদের মতামত দিচ্ছে প্রতিষ্ঠানটি। এমন অবস্থায় নির্বাচন পর্যবেক্ষণ সুপারিশ নিয়ে সংলাপের আয়োজন করেছে ইউরোপীয় ইউনিয়ন পার্টনারশিপ ফর ডেমোক্রেসি। এতে নির্বাচন পর্যবেক্ষক, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, নির্বাচন কর্মকর্তা সহ অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। ভোট আয়োজনে ইউ অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট 19 প্রস্তাবনার বিষয়ে উঠে আসে। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচন আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করতে সুপারিশ প্রত্যাশা করেন ইসি সানাউল্লাহ। Upcoming elections, the local government elections will be conducted as per those law. However, there are common grounds. There are many common grounds. For example, the procedure followed at the voting center. These are very common in nature. So, recommendations from the national elections will be, in part, very vital for the election at the local level. এ সময় ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। We are bringing together the findings and expertise of the Bangladesh Election Commission, of the citizen observers, of the international election observation missions, and the experience of those who work directly with voters, candidates, polling officials, media, civil society and communities. 2 দিনের এই সংলাপে জাতীয় নির্বাচনের বিষয়ে গঠনমূলক আলোচনার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ভালোভাবে সম্পন্ন করতে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের 15 সংশোধনী নিয়ে আপিলের উপর রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চে আপিল শুনানি হয়। এতে শুনানি করেন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুনানিতে তিনি বলেন, হাইকোর্ট 15 সংশোধনীর যে অংশটুকু বাতিল করেছেন ওইটুকুই বহাল চান তারা। আর বিকারী সংগঠন সুজনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার শরীফ ভুইয়া পুরো 15 সংশোধনী বাতিল চান। তবে জামায়াতের পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, সংসদের এখতিয়ারের হস্তক্ষেপ করা আদালতের ঠিক হবে না। যুদ্ধবিরতি শেষ, এমনকি ওয়াশিংটন তেহরান সমঝোতা স্মারকেরও আর কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে আঘাত হানায় এই সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক কমান্ডারের হুঁশিয়ারি, মঙ্গলবারের হামলার চড়া মূল্য দিতে হবে ওয়াশিংটনকে। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। গেল 17 জুন সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ইরানের বিরোধের কেন্দ্রে ছিল হরমুজের নিয়ন্ত্রণ। এর এক পর্যায়ে সিঙ্গাপুর ও পানামার পতাকাবাহী নৌযানে ড্রোন হামলা করে ইরান। জবাবে ইরানের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জানাজা ও শেষ বিদায় উপলক্ষে কিছুটা নীরব ছিল পরিস্থিতি। যদিও শেষ রক্ষা হয়নি। এই দোলাচলের মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কাতার ও সৌদির তেল ট্যাঙ্কার সহ 3টি বাণিজ্যিক জাহাজে হামলা করে ইরানের নৌবাহিনী। প্রতিশোধ নিতে ইরানের খার্গ ও কেশমদ্বীপ, সিরিক, বন্দর আব্বাসের নৌবন্দর সহ 80টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন বাহিনী। লক্ষ্যবস্তু করা হয় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিপ্লবী গার্ড কর্পসের 60টিরও বেশি জলযান। জবাবে বাহরাইন ও কুয়েতের অন্তত 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এ সময় ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে কুয়েত। 2 দেশেই জারি করা হয়েছে সতর্কতা। ইরানের এসব হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলো।
সমঝোতা স্মারকে স্বাক্ষরের 20 দিনের কম সময়ে দুইবার সংঘাতে জড়ানোয় শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন উঠেছিল সেই আগুনে ঘি ঢেলেছেন ট্রাম্প। তুরস্কের আনকারা থেকেই মার্কিন প্রেসিডেন্টের বার্তা, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, আলোচনা চালিয়ে যাওয়ারও অর্থ নেই। Is the ceasefire done? Is the MOU dead? To me, I think it's over. I don't want to deal with them anymore. They're scum. You know what scum is? জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক কমান্ডের হুঁশিয়ারি, মঙ্গলবারের হামলার চড়া মূল্য দিতে হবে ওয়াশিংটনকে। আর যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলছেন ইরান পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। এছাড়াও ইরানের সাধারণ মানুষের দাবি ট্রাম্পকে শিক্ষা দিতে আবারও হরমুজ বন্ধ করে দেওয়া উচিত। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আর এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।